হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা আমাদের ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত, ইভেন যারা ইন্টারমিডিয়েটে পড়ছো তারাও দেখতে পারো। আমার মনে হয় না ইন্টারমিডিয়েটের অডিয়েন্স আছে, তো আমাদের 6 থেকে 10 এর যে শিক্ষার্থীরা আছো তাদের সবার জন্য। তো এই ভিডিওটাতে আমি কথা বলবো হচ্ছে আমাদের বাংলার সৃজনশীলগুলো আসলে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, এটা নিয়ে আমি প্রচুর 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 কোয়েশ্চেন্স পাই আমাদের ক্লাসগুলোতে, কিন্তু ক্লাসে আসলে আমি এভাবে টাইম নিয়ে সুন্দর করে দেখানোর মতো সময় থাকে না, স্পেশালি লাস্টের দিকের ক্লাসগুলোতে একদমই থাকে না, যেহেতু একটা ক্লাসে অনেকগুলো চ্যাপ্টার পড়াইতে হয়। তো এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসেই বলছি, 6 এর ক্লাসেও বলছি, এসএসসি এর ক্লাসেও বলছি যে আমি তোমাদেরকে এই টপিক নিয়ে একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিব। তো এটাই সেই ভিডিও, হোপফুলি তোমাদের অনেক হেল্প হবে সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটা নিয়ে। আমরা সবাই জানি আমাদের সৃজনশীলে কি থাকে, ক খ গ ঘ 4টা পার্ট থাকে। তো কতে হচ্ছে 1 মার্ক, খুবই সহজ কথা। আমরা লিখবো 1 নং প্রশ্ন উত্তর লিখে আমরা ক লিখে 1 লাইনে আনসারটা লিখে দেবো, ঠিক আছে। আমাদের যেটা ক নাম্বার প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের শুধু শুধু জিনিসটাকে বড় করার কোনো দরকার নেই। বড় করলে তোমাকে 1-এর জায়গায় কখনোই 2 দিবে না। আবার আমরা বেশি কিপটামি করে এক শব্দে আনসার লিখবো না, ঠিক আছে। আমরা সুন্দর করে একটা পুরা লাইন লিখবো। একটা শব্দ লেখার জায়গায় একটা লাইন লিখতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ওকে, এটা গেল আমাদের প্রথম কথা। তারপরে আছে হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে আমাদের 2 মার্কের প্রশ্ন, রাইট? অনুধাবনমূলক। এখন অনুধাবন মানে কি? অনুধাবন মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা। তো আমাদের অনুধাবনমূলক প্রশ্নের প্রশ্নগুলা কিরকম আসে? প্রশ্নগুলা ম্যাক্সিমাম টাইমে এরকম আসে যে কোনো একটা কবিতার লাইন দেওয়া আছে, বা আমাদের যে গল্পগুলো থাকে গল্পের কোনো একটা লাইন দেওয়া আছে, এবং এরকম প্রশ্ন থাকে যে এই লাইনটা বুঝিয়ে লিখো, বা এই কথাটা কেন বলা হয়েছে। ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটাই থাকে, ঠিক আছে। তো আমরা সেটা কিভাবে লিখবো? আমরা প্রথমে যেই লাইনটা দেওয়া থাকবে, যেই লাইনটা দেওয়া থাকবে সেই লাইনটা আমরা সবসময় তুলবো। ওকে, সেই লাইনটা আমরা সবসময় তুলবো। সেই লাইনটা তুলে আমরা সেই লাইনটা আসলে কেন বলা হয়েছে বা কি বোঝানো হয়েছে সেই মূল উত্তরটা আমরা 1 লাইনে লিখবো, ঠিক আছে। অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা লিখবো হচ্ছে 2 প্যারায়। যেহেতু 2 মার্কের প্রশ্ন, আমরা 2 প্যারায় লিখবো, এবং প্রথম প্যারায় আমরা সেই কোটেশনটা তুলে দেন হচ্ছে এখানে কি বোঝানো হয়েছে সেটা আমরা 1 বাক্যে বলে শেষ করব, ঠিক আছে। এখন কোটেশন না থাকলে, অনেক জায়গায় কোটেশন থাকে না, কোটেশন না থাকলেও আমরা আমাদের মূল উত্তর যেটা, যে এই কথাটা কেন বলা হয়েছে, তাহলে এই যে এই এই ভাব প্রকাশের জন্য কবি এই কথা বলেছে, বা এই কারণে এই কথাটা বলা হয়েছে, এভাবে যেটাই হোক আমাদের উত্তর সেটা আমরা প্রথমে 1 লাইনে লিখবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কি অনুধাবন করতে পারলাম, তাই না, মানে আমাদের ব্যাখ্যাটা, ব্যাখ্যাটা এরপর আমরা আরেক প্যারায় লিখবো, ঠিক আছে। এখন আমি জানি এই পর্যন্ত দেখে আপু কয় পেজ লিখবো, কয় লাইন লিখবো, আসতেছে, ঠিক আছে। আগে আমি কন্টেন্টটা কিরকম হবে, আমরা আনসারটা সাজাবো কিভাবে সেটা নিয়ে আগে কথা বলি, তারপরে আমরা আসবো যে সরি কতটুকু লিখতে হবে, ঠিক আছে। তাহলে গেল আমরা অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখবো। অনুধাবনমূলক প্রশ্ন আমরা 2 প্যারায় লিখবো। প্রথম প্যারায় আমরা আমাদের মূল যে উত্তরটা, একদম যে কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে, 1 লাইনে, যদি এমন হইতো যে আমার যে প্রশ্নটা এটার উত্তর আমার 1 লাইনেই দেওয়া লাগতো, তাহলে আমি কি লিখতাম, যেটার মাধ্যমে আমি 1 লাইনের মাধ্যমে পুরো আনসারটাকে বলে দিতে পারতেছি। কেন এভাবে লিখতে হয়? আমাদের টিচাররা কিন্তু যখন খাতা দেখে, তারা কিন্তু একসাথে শত শত খাতা দেখে, অনেক সময় হাজার খাতাও দেখে, ঠিক আছে। তো তার এত সময় নাই আসলে তোমার সবটা আনসার পড়ে দেখা, ঠিক আছে। তুমি ভিতরে কি লিখছো অধিকাংশ টিচারই পড়ে দেখবে না, তিনি ফার্স্ট লাইন দেখেই বুঝে ফেলবে যে তুমি আসলে বাকিটা কি লিখছো, বুঝছো। এই জন্য ফার্স্ট লাইনটা যতটুকু সম্ভব সুন্দর করে একদম মূল আনসারটা যাতে এটার মধ্যে থাকে, যাতে টিচার পড়েই বুঝতে পারে যে তোমার আনসারটা মানে ভিতরে কি লেখা আছে, এটা যাতে টিচার পড়েই বুঝতে পারে, ঠিক আছে। এটা শুধুমাত্র আমাদের খ এর জন্য না, এটা কিন্তু গ এবং ঘ এর জন্য একইভাবে সত্যি। তারপর যদি আমরা আসি আমাদের গ নাম্বার প্রশ্ন, যেটাকে বলা হয় হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, ঠিক আছে। গ কে বলা হয় কি? গ কে বলা হয় হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এখন আমরা সৃজনশীল ভালো করে আনসার করার জন্য আমাদের না আসলে বোঝা দরকার যে আসলে প্রত্যেকটা জিনিসে কি বুঝাইতেছে, মানে এই যে নামগুলা দিছে এই নামগুলা তারা কি বুঝাইতেছে আর কি এক্সপেক্ট করতেছে। দেখো, প্রয়োগমূলক প্রশ্ন মানে কি, যে তুমি যেটা শিখছো সেটা তুমি প্রয়োগ করতে পারতেছো নাকি। এখানে প্রয়োগ বলতে আমরা কি বুঝি, যে অন্য একটা সিনারিওর সাথে আমাদের বইয়ের গল্প বা কবিতার মিল অমিল আমরা খুঁজে বের করতে পারতেছি কিনা, তুলনা করতে পারতেছি কিনা, বা আমরা বইয়ে যেরকম চরিত্র পড়ছি সেই চরিত্রটা আমরা অন্য আরেক জায়গায় দেখলে তাকে আমরা চিনতে পারছি নাকি, যে আরে এই চরিত্রের সাথে এই চরিত্রের তো মিল আছে। তো আমাদের গ নাম্বার বা প্রয়োগমূলক প্রশ্নে
অধিকাংশ সময় প্রশ্ন কিরকম আসে, সাদৃশ্য বৈসাদৃশ্য, ঠিক আছে? অধিকাংশ সময় কিন্তু এরকম প্রশ্নই আসে, তোমরা যে ক্লাসেই পড়ো না কেন তোমাদের সৃজনশীলগুলো যদি তোমরা দেখো এরকম প্রশ্নই আসে। ওকে, তো আমরা আমাদের উত্তরগুলো কিভাবে লিখবো, সাদৃশ্য বৈসাদৃশ্য ছাড়া অন্য যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, যেমন প্রশ্নই থাকুক, আমরা আবারও আগের মতো প্রথম লাইনে, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা 3 নম্বরের প্রশ্ন লিখবো 3 প্যারায়। ওকে, 3 প্যারায় লিখবো। তারপরে আমাদের প্রথম লাইনে আমরা মূল উত্তরটা লিখবো, ঠিক আছে? এটা একদম কনস্ট্যান্ট, খ গ ঘ 3 জনের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট। প্রথম প্যারায় আমরা 1 বা 2 লাইনে আমাদের মূল উত্তরটা লিখে শেষ করব, ঠিক আছে? এখন গ নাম্বারটা আমরা মনে করো 3 ভাবে লিখতে পারি, ঠিক আছে? গ নাম্বার প্রশ্নটা আমরা 3 ভাবে লিখতে পারি। প্রথম ভাবে কি, প্রথম 3টারই প্রথম স্টেপ হচ্ছে প্রথম প্যারায় মূল উত্তর লেখা, 3টারই প্রথম স্টেপ হচ্ছে প্রথম প্যারায় মূল উত্তর লেখা, এই জিনিসটা কিছুতেই স্কিপ করা যাবে না। ওকে, মূল উত্তর লিখলাম, মূল উত্তর লিখলাম, মূল উত্তর লিখলাম। এবার আমরা ফার্স্ট টাইপে যদি আসি, এটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি এবং আমি নিজে এভাবে লিখতাম। সেটা কিরকম, যে মনে করো আমাদের একটা গল্প তো আমরা পড়ছি আর উদ্দীপকও আমাদের দেওয়া আছে এবং আমাদের প্রশ্নে মনে করা আছে যে উদ্দীপকের সাথে আমাদের গল্পের কি মিল আছে বা কোন চরিত্রের মিল আছে, প্রশ্ন এরকমই থাকে। তো আমরা প্রথমে আমাদের ফার্স্ট প্যারা তো গেল, সেকেন্ড প্যারায় এসে আমি কিন্তু এখানে এরকম পয়েন্ট করতেছি, তোমরা কিন্তু ভুলেও পয়েন্ট করবা না, ঠিক আছে? তোমরা কিন্তু প্যারা প্যারা করে লিখবা যে এই গেল, তারপরে আবার এখান থেকে এভাবে করে লিখবা, ঠিক আছে? তোমরা কিন্তু পয়েন্ট করতে যাবা না, আমি তোমাদের দেখানোর জন্য, মানে যাতে বুঝতে পারো এখন। ওকে, তো সেকেন্ড প্যারায় এসে আমরা আগে উদ্দীপকের কথা লিখবো, ঠিক আছে? উদ্দীপকে কি বলা আছে, এবং উদ্দীপকটা ভুলেও হুবহু তুলে দিব না। উদ্দীপক আমরা কোনোদিনও হুবহু তুলে দিব না। আমরা কিভাবে লিখবো, আমরা উদ্দীপকটা পড়বো, উদ্দীপক তারপর আমরা লেখার সময় উদ্দীপকের দিকে আর তাকাবো না, প্রশ্নের দিকে আর তাকাবো না। আমরা উদ্দীপকটা পড়ছি, এবার উদ্দীপকে কি লেখা আছে এটা আমরা নিজের ভাষায় লিখবো, ঠিক আছে? নাইলে কিন্তু তুমি উদ্দীপক যদি খাতায় হুবহু তুলে দাও, তোমার টিচার কিন্তু বুঝবে তুমি উদ্দীপক কপি করছো, তখন কিন্তু তোমাকে মার্কস কমায় দিবে, ঠিক আছে? উদ্দীপক কপি করলে কিন্তু আমাদের মার্কসটা কমে যাবে, এই কাজটা করা যাবে না। আচ্ছা, উদ্দীপকটা আমরা উদ্দীপকে কি বলা আছে বা উদ্দীপকের যেই চরিত্রের সাথে আমরা গল্পের চরিত্রের মিল খুঁজবো, সেই চরিত্র সম্পর্কে আমাদের যা যা প্রাসঙ্গিক কথা আছে সেগুলো বলবো। এবং থার্ড প্যারায় গিয়ে আমরা আমাদের গল্প বা কবিতার যে চরিত্র বা গল্প বা কবিতার যে মিল আছে সেই কথাটা, মানে অর্থাৎ গল্প বা কবিতার কথা আমরা গিয়ে থার্ড প্যারায় বলবো, ঠিক আছে? এবং এই প্যারার সাথেই আমরা আমাদের উপসংহার জাতীয় যে লাইন, তাহলে বলা যায় যে ওই চরিত্রের সাথে এই চরিত্রে এই মিল দেখতে পাওয়া যায়, এই ধরনের যে লাইন, সেটা আমরা এই প্যারার সাথেই লিখে ফেলবো, ঠিক আছে? সেকেন্ড টাইপ খুবই সহজ, জাস্ট এটার অপোজিট। সেটা কি, আগে আমরা গল্প কবিতার কথা বলবো, পরে আমরা উদ্দীপকের কথা বলবো, ঠিক আছে? যে আগে আমরা আমাদের গল্প কবিতা সেই চরিত্র সম্পর্কে বলবো, তারপর আমরা এভাবে বলবো যে আমরা উদ্দীপকেও এই চরিত্রে এই এই বিষয়গুলোর মিল দেখতে পাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম, যে আমরা এভাবে লিখতে পারি। আগে আমরা গল্প কবিতার কথা লিখে দেন আমরা উদ্দীপকের কথা লিখবো, কিন্তু আমার কাছে এটাই বেটার মনে হয়। কেন? কারণ আমরা আগে উদ্দীপকের কথাটা লিখে ফেললাম, তারপরে হচ্ছে আমরা সুন্দর করে উদ্দীপকের সাথে আমরা তারপরে মনে করে আনসারটা এভাবে আসলো যে আমরা এভাবে উদ্দীপক সম্পর্কে এটা এটা বলা আছে, তারপর হচ্ছে আমরা এটার সাথে আমাদের গল্প বা কবিতার কানেকশন স্থাপন করতেছি, ঠিক আছে? আমার কাছে মনে হয় এভাবে লিখলে বেশি সুন্দর হয়, কিন্তু তোমাদের যদি কারো এটা বেশি পছন্দ হয় তোমরা এভাবেও লিখতে পারো। এরপরে আসি আমরা আমাদের থার্ড টাইপে, এটা আমি সবচেয়ে কম প্রেফার করব। সবচেয়ে কম কেন প্রেফার করবো সেটা আমি তোমাদের বলতেছি, আগে বলে নিই যে লেখার ধরনটা কিরকম। তোমরা কি করবা, যে তোমাদের গল্প বা কবিতা এবং উদ্দীপক দুইটাই একটা প্যারার মধ্যে প্যারালাল লিখবা, ঠিক আছে? মনে করো যে বিভিন্ন মিল তো অনেকগুলো থাকে, তাই না? বিভিন্ন বৈশিষ্ট্যের মিল থাকে। তো আমরা লিখবো যে আমরা আমাদের উদ্দীপকে এইটা দেখতে পাই, একইভাবে আমাদের গল্পেও আমরা এইটা দেখতে পাই, উদ্দীপকে এটা দেখতে পাই, তা একইভাবে গল্পেও সেটা দেখতে পাই, এভাবে করে লিখবো, ঠিক আছে? এভাবে করে লিখে দেন থার্ড প্যারায় গিয়ে আমরা আমাদের উপসংহার লিখবো। ওকে, থার্ড প্যারায় গিয়ে আমরা আমাদের যে মানে এন্ডিং লাইন যেগুলো থাকে, যে সুতরাং বলা যায় উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, এই ধরনের লাইনগুলো আমরা লাস্টে গিয়ে লিখবো। তো এটা আমি কেন কম প্রেফার করব, কারণ হচ্ছে যে আমাদের এই দুই টাইপে কিন্তু কি দাগাচ্ছি আমাদের এই দুই টাইপে কিন্তু আমরা টিচাররা যখন খাতাটা দেখবে তারা দেখে আলাদা আলাদা করে বুঝতে পারতেছে তোমার কোথায় কি লেখা আছে।
তোমার এখানে লিখতে গেলে কিন্তু, এখানে পড়তে গেলে কিন্তু তোমার টিচারে খুঁজতে হবে তুমি কই কি লিখছো, তুমি কোথায় উদ্দীপকের কথা লিখছো, কোথায় গল্পের কথা লিখছো, এগুলো কিন্তু তোমার টিচারে খুঁজে খুঁজে আনসারে মার্কস দিতে হবে। ঠিক আছে, তোমার টিচার কিন্তু এত কষ্ট করবে না, তোমার জন্য কেন কষ্ট করবে, তাই না? তার জন্য যেটা সহজ তিনি সেটাই কিন্তু করবেন। তাহলে আমি মনে করি তোমাদের এইভাবে এক প্যারায় দুইটা লেখার চেয়ে তোমরা আলাদা আলাদা লিখো, তাহলে টিচারের সহজে চোখে পড়বে এবং তার জন্য মার্কস দেওয়া ইজি হবে। ওকে, তাহলে গেল আমাদের গ নাম্বারের কথা। এরপর আমরা আসি আমাদের ঘ নাম্বারে। ওকে, এখন ঘ নাম্বার একদমই সেম, মানে আনসার লেখার টাইপটা একদমই সেম। ঘ নাম্বারের নাম কি? ঘ নাম্বারের নাম হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা কেন এটা? কারণ আমাদের এই প্রশ্নগুলায় ম্যাক্সিমাম টাইমে আমাদের কোনো একটা ডিসিশন দিতে হয়। ঠিক আছে, আমাদের প্রশ্নগুলা কিরকম থাকে যে আমাদের উদ্দীপকটা কি আমাদের গল্পের সম্পূর্ণ প্রতিফলন ঘটাচ্ছে নাকি ঘটাচ্ছে না, বা উদ্দীপকের কোনো একটা চরিত্র আমাদের গল্পের বা কবিতার কোনো একটা চরিত্রের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করছে নাকি করছে না। তো এইসব প্রশ্নের ক্ষেত্রে অধিকাংশ সময় আমাদের একটা ডিসিশন দিতে হয়। কি ডিসিশন? যে এই যে প্রতিনিধিত্বটা করছে নাকি করছে না। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি যে ডিসিশনই দিবা, এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই এমন হয় যে কোনো সঠিক ডিসিশন থাকে না। হ্যাঁ, প্রশ্নগুলো এরকম থাকে যে তুমি কি মনে করো, তোমার কি মনে হয়। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এটা নিয়ে পাগল না হয়ে যে আসলে কোনটা হবে, যে কোনোটাই হইতে পারে। তুমি যেটা তোমার কাছে মনে হয়, যেটা নিয়ে তুমি ভালো লিখতে পারবা, যেটা নিয়ে তোমার কাছে যুক্তি বেশি আছে, তুমি সেটাই লিখবা। ঠিক আছে, অনেক সময় এটা স্পষ্ট হয় না যে এখানে কি সম্পূর্ণ প্রতিফলন ঘটছে নাকি ঘটছে না। তো তোমার কাছে যেটা মনে হয় তুমি সেটা লিখে সেটার পক্ষেই যুক্তি দিবা। ঠিক আছে, তোমার যুক্তিগুলা যদি কনভিন্সিং হয় তখন কিন্তু তোমার টিচার তোমাকে নাম্বার দিয়ে দিবে। হ্যাঁ, কারণ যখন এরকম ওপেন এন্ডেড কোয়েশ্চেন হয় তখন সেটার কোনো রাইট আনসার থাকে না যে ইয়েস অর নো, যে কোনোটাই হইতে পারে। তুমি যেটা লিখবা তুমি সেটার পক্ষেই যুক্তি দিবা। ওকে, আচ্ছা, তো আমরা আমাদের উচ্চতর দক্ষতার ক্ষেত্রেও আমরা দুইভাবে লিখতে পারি। প্রথমে আমাদের প্রথম প্যারায় আমরা আমাদের মূল উত্তরটা লিখবো। মূল উত্তরটার ক্ষেত্রে আমাদের সেই ডিসিশনটা দিয়ে দিতে হবে যে সম্পূর্ণ প্রতিফলন ঘটছে নাকি ঘটছে না। ঠিক আছে, একদম স্পষ্ট কথায় যে আমি মনে করি উদ্দীপকের এই চরিত্রটি আমাদের গল্পের অমুক চরিত্রের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করছে বা সম্পূর্ণ প্রতিনিধিত্ব করছে না, কারণ ওকে, যে সম্পূর্ণ প্রতিনিধিত্ব করছে বা করছে না কারণ লিখে মূল যে কারণে তোমার মনে হয় সেটা তুমি এক বাক্যের মধ্যে লিখে দিবা। ঠিক আছে, কারণটা অবশ্যই লিখতে হবে। একইভাবে আমাদের গ নাম্বারে আমাদের মূল উত্তর বলতে আমি এটা বুঝাই না যে তোমরা শুধু এটা বলবা যে এক্স এর সাথে ওয়াই এর সাদৃশ্য রয়েছে বা এক্স এর সাথে ওয়াই এর বৈসাদৃশ্য রয়েছে। এক্স এর সাথে ওয়াই এর মূল কি সাদৃশ্য, মূল কি বৈসাদৃশ্য, ওইটাও কিন্তু আমরা আমাদের ফার্স্ট প্যারায় লিখবো। যেটা আমি বলছি যে যদি তোমার এমন হইতো তুমি মানে ফার্স্ট প্যারাটা এমন ভাবে লিখবা যে তোমার যদি এরকম সিনারিও থাকতো যে তোমার সিনারিওটা যদি এমন থাকতো যে তোমার পুরা উত্তরটা তোমার এক লাইনেই লিখতে হবে, তাইলে তুমি যেই লাইনটা লিখতা সেই লাইনটা হচ্ছে আমরা এই প্রথম লাইনে লিখবো। ওকে, এই প্রথম লাইনে আমরা সেভাবে লিখবো যে যদি আমরা একটা লাইনে পাইতাম আমাদের আনসারটা লেখার জন্য তাহলে আমরা কিভাবে লিখতাম। ওকে, আচ্ছা আমরা পরেরটায় যাই। হ্যাঁ, উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তাইলে যেটা বললাম যে আমরা সম্পূর্ণ প্রতিনিধিত্ব করছে বা করছে না লিখে আমরা কারণটা লিখবো। ওকে, লিখে তারপরে আবার গ নাম্বারের মতো সেম, তুমি আগে উদ্দীপকের কথা বলে দেন হচ্ছে গল্প বা কবিতা, এবং এরপরে হচ্ছে আমাদের উপসংহার। আরেকটা টাইপ কি আশা করি তোমরা বুঝতেই পারতেছো যে এটা তো সেম থাকবে। তারপরে আগে আমাদের গল্প বা কবিতার কথা লিখবো আমরা, তারপরে আমাদের উদ্দীপকের কথা লিখবো, তারপরে আমরা উপসংহার দিব। ঠিক আছে, আশা করি আনসার লেখার ফরম্যাটটা তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা আসি হচ্ছে আমাদের জাতীয় প্রশ্ন। জাতীয় প্রশ্ন কি? কত পৃষ্ঠা লিখবো। এখন কত পৃষ্ঠা লিখবা এইটার মাপ যদি দেই, চলো কতগুলো পৃষ্ঠা আঁকি। এখন এটা সবচেয়ে সহজ আনসার কি জানো? সবচেয়ে সহজ আনসার হচ্ছে তুমি যত বড় করে পারো তত বড় করে লিখো। বুঝছো? যত বড় করে পারবা তত বড় করে লিখবা। তোমাদের সবারই সময় পাবা তোমরা মোটামুটি 20 মিনিট। 20 মিনিটের মধ্যে তোমরা যত বড় করে পারবা তত বড় করেই লেখার ট্রাই করবা। ওকে,
এটা হচ্ছে এটার মূল উত্তর। কারণ তোমরা যত যাই বলো না কেন, আমাদের বাংলার টিচাররা বা সমাজের ধর্মে এই ধরনের ডেসক্রিপটিভ যত সাবজেক্ট আছে, এই সাবজেক্টের টিচাররা পছন্দ করেন হচ্ছে বড় আনসার। ঠিক আছে, তুমি পৃষ্ঠা ভরে লিখবা, এটাই তাদের কাছে ভালো লাগে। তো এটা মনে করো আমাদের পৃষ্ঠা মার্জিন। তো আমরা এখানে লিখবো সুন্দর করে এক, আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এটা বন্ধ করে দিই। এটা কেমনে বন্ধ করে, লিখবো আমরা 1 নং প্রশ্নের উত্তর, তারপরে আমরা লিখবো এখানে আন্ডারলাইন করব ক, তারপর আমরা আমাদের আনসারটা লিখবো। ওকে, একটা সৃজনশীলে লিখে ফেলি তোমাদের জন্য। তারপরে আমরা আসি খ। দেখা যায় বোর্ডে? হ্যাঁ দেখা যায়। খ নাম্বারে আমি যেটা বললাম যে ফার্স্টে আমরা এক লাইনে আমাদের মূল উত্তরটা লিখবো, তারপরে আমরা হচ্ছে একটা প্যারা করব। প্যারা কিন্তু অলওয়েজ একটু ডান দিক থেকে শুরু করতে হয়, ঠিক আছে? আমাদের একদম এই লাইন থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা নতুন প্যারা লেখা শুরু করব না, একটুখানি স্পেস দিয়ে স্পেস দিব, প্লাস একটু ডান দিক থেকে লেখা শুরু করব যাতে টিচার স্পষ্টভাবে বুঝতে পারে যে তুমি এখান থেকে প্যারা শুরু করতেছো, ঠিক আছে? তো আমরা এখানে শুরু করে এই পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে গেলে হইলো, নাইলে আমরা এই পৃষ্ঠায় চলে আসবো। মনে করো এতখানি লিখলাম, ঠিক আছে? মোটামুটি হাফ পেজ বা হাফ পেজের বেশি। বা খ নাম্বার যদি মনে করো আমাদের কখনো এমন হয় যে এখানে আমরা কোনো একটা নতুন পৃষ্ঠায় আমরা খ নাম্বার লেখা শুরু করছি, তাইলে মোটামুটি আমাদের এরকম আমার যেটা হয়তো হাফ পেজের বেশি হয়ে যাইতো। এখন এই ব্যাপারগুলো না আমাদের হ্যান্ডরাইটিং এর উপরও অনেক বেশি ডিপেন্ড করে, যে এক একজনের হ্যান্ডরাইটিং এক এক রকম, তো এই হিসাবে বড় ছোট হয়। তো আমার মূল উত্তর তোমাদের এই প্রশ্নের জন্য এইটাই, যে তোমরা ভাই সময়ের মধ্যে যত বড় করে পারো তত বড় করেই লিখো, ঠিক আছে? তারপরে আসি আমরা আমাদের গ নং প্রশ্নে। এখন এটা অবশ্যই সবার জন্য একদম ধ্রুব সত্য না। যারা ক্লাস 6-এ তাদের অবশ্যই এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে না, বা যারা ক্লাস 6-এ তাদের খ এখানে শুরু করলে এই পর্যন্ত আসবে না। আবার তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের তো বড় করে লিখতেই হবে, তাই না? তাদের তো বড় করে লিখতে হবে, তোমাদের হ্যান্ডরাইটিং ফাস্ট, তোমাদের পড়াশোনা বেশি, তোমরা বয়সে বড়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আসি আমাদের গ নাম্বার প্রশ্নে। মনে করো গ নাম্বার আমরা এখান থেকে লেখা শুরু করলাম। প্রথমে আমরা আমাদের প্রথম প্যারা লিখলাম, তারপরে সেকেন্ড প্যারা মোটামুটি মনে করো আমরা এখানে আরো 2-3 লাইন আসলাম। তারপরে হচ্ছে আমরা আমাদের থার্ড প্যারা আমরা ট্রাই করব মোটামুটি 1.5 পেজ বা 2 পেজের মতো করে আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা লিখতে, ঠিক আছে? 1.5 থেকে 2 পেজ বা পারলে তারও বেশি। অ্যাগেন 20 মিনিট সময় রেখে যত বড় তুমি করতে পারো করো ভাই। বড় আনসার লিখলে তোমার টিচার সৃজনশীলে মার্কস কাটবে না, এক্সেপ্ট কতে এক লাইনেই লিখবা, বাকিটা তোমরা টাইম থাকলে গ ঘ বড় করে লিখো, বুঝছি? তারপরে আমরা আসি ঘ নাম্বারে। ঘ মনে করো আমরা এই পৃষ্ঠা থেকে শুরু করলাম, তো 2.5-3 পেজ যদি পারো খুবই ভালো, ঠিক আছে? 2.5-3 পেজ পারলে খুবই ভালো। যারা ক্লাস 6-এর তাদের হয়তো এটা 1.5 থেকে 2 পেজ হবে। তো এটাই মোটামুটি। আরেকটা কি জানি বলবো ভাবলাম, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কথা, এটা তোমরা সবাই জানো তাও মানো না। কি কথা? যে পরীক্ষার হলে যখন লেখা শুরু করবা সময় এর খেয়াল রাখতে হবে, ঠিক আছে? প্রথম সৃজনশীল লিখতে গিয়ে আমরা 40 মিনিট পার করে দেই, তারপর লাস্টের সৃজনশীলটা আমরা 10 মিনিটে লিখি। এই কাজ যদি কোনোদিন শুনি কারো হয়েছে, ধরে মারবো। এই কাজ যাতে কারো না হয়, ঠিক আছে? আমরা গড়ে মনে হয় 20 মিনিটের কিছু বেশি পাবো, কিন্তু আমরা 20 মিনিটই ধরি, কারণ আমাদের লুজ শিট নেওয়া, এর সাথে একটু এদিকে তাকানো ওদিক তাকানো করে মোটামুটি আমরা 20 মিনিট করেই পাই। তো আমরা ট্রাই করব অবশ্যই প্রথম সৃজনশীলটা যদি আমি দেখি আমার 20 মিনিট এক্সিড করে যাইতেছে, আমি আমার আনসারটা শর্ট করে 20 মিনিটেই লেখা শেষ করব, ঠিক আছে? কারণ তুমি একটা সৃজনশীলে 10-এ 10 পাইলা, তারপর লাস্টের সৃজনশীলে 5 পাইলা, লাভ নাই। ওকে, এর চেয়ে আমরা যদি সবগুলাই একটা স্ট্যান্ডার্ড 9, 8, 9, 10 রেঞ্জের মধ্যে পাই, তাইলে কিন্তু আমাদের অনেক ভালো মার্কস চলে আসবে, ঠিক আছে? তো তোমাদের যাদের লেখা একটু স্লো, হ্যান্ডরাইটিং একটু খারাপ বা লিখতে অত এক্সপার্ট না, তোমরা বাসার মধ্যে একটু প্র্যাকটিস করবা যাতে আমাদের লেখাগুলো সুন্দর হয় এবং লেখা আমরা সময়ের মধ্যে শেষ করতে পারতেছি নাকি। যাদের এটা নিয়ে ডাউট আছে তারা অবশ্যই টাইমার ধরে বাসায় সৃজনশীল লেখা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি জানি তোমাদের অনেক কঠিন কঠিন লেখাপড়া আছে, কঠিন কঠিন সাবজেক্ট আছে, বাংলায় এত দেওয়ার মতো সময় তোমাদের নাই, কিন্তু বাংলায় যদি A+টা ছুটে যায় এটা কিন্তু তোমার A+টা তো গেল, তাই না? গোল্ডেনটা তো গেল। এটা যাতে না হয়, বাংলা খুবই সহজ সাবজেক্ট, বাংলায় A+ যাওয়া খুবই দুঃখজনক একটা ব্যাপার, এটা যাতে কারোই না হয় এবং সৃজনশীল যাতে আমরা মার্কসটা বেশি পাই
এটাই আমার প্রত্যাশা থাকবে এবং তোমরা সবাই এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবা, সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবা। এবং তোমাদের গাইডে সব জায়গায় এই ফরম্যাটে আনসার দেওয়া থাকবে না, কিন্তু সবগুলো আনসার তোমরা যখন পড়বা এই ফরম্যাটে তোমরা চিন্তা করে নিবা যে আচ্ছা আপু এইভাবে বলছিলে, এই ফরম্যাটে লিখলে আমার কিভাবে কিভাবে লেখা লাগতো। এভাবে চিন্তা করতে শিখলে তোমরা সব আনসারে এভাবেই লিখতে পারবা। ঠিক আছে, তাহলে সবাইকে বেস্ট অফ লাক, সবাই খুব ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করবা। টাটা, বাই বাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। বাই।